কে কোথা থেকে আছেন লাইভটি? আজকে অনেকদিন পরে লাইভে আসলাম। সাধারণত লাইভে আমার কিছুদিন আসতে পারিনি, অনেকদিন। দীপু দাস দীপু দাসের সাথে ঘটনাটা নিয়ে আসলে যতবার ভিডিওটা চোখের সামনে পড়ে ততবারই যেন আঁতকে ওঠার মতো ঘটনাটি। আজকে দীপু দাসের আহাজারি, সত্যি কথা ভীষণ। দীপু দাসের পরিবারের আহাজারি দেখে খুবই বিষণ্ণিত। মানে যতবারই ভিডিওটা চোখের সামনে পড়ে ততবারই খুব খারাপ লাগে। কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু বলবেন ভাই, কমেন্ট করে জানাবেন। মান্না ভাই, মুন্না ভাই চলে আসছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আসছেন। অনকিস ওয়ার্ড, শুভকামনা রইল ভাই, ধন্যবাদ। উইন ইব্রাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আবির হুসাইন ভাই আছেন, ধন্যবাদ ভাই। আজকে যদি কোনো বিষয় জানার থাকে বলতে পারেন, সমস্যা নেই। আজকে চিন্তা হলো যে একটু তৃণমূলের ভাইরা কারা অনলাইনে আছে তাদের সাথে একটু কথা বলি। খলিলুর রহমান ভাই আছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এমডি নুরুন নবী ভুইয়ান আছেন, আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে, থ্যাংক ইউ। প্রবাসী জি এম রানা ভাই, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? মাদানুর হুসাইন ভাই রয়েছেন। উইন ইব্রাহিম। আনকিস ওয়ার্ড, নামটা ভীষণ কঠিন। কেমন আছেন ভাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে ভালো আছি, আমি জানি। মানে ভালো থাকা বলতে তো বুঝিনি কেমন ভালো। আমরা যত সময় পর্যন্ত না রাজপথে ফিরতে পারবো, যত সময় পর্যন্ত চূড়ান্ত বিজয় না আসবে, তত সময় পর্যন্ত মানসিক দিক থেকে এবং একটু তো খারাপ, তারপর আলহামদুলিল্লাহ যত ভালো আছি। প্রবাসী জি এম রানা বিজয়, তিনি আমাকে খুব বাজেভাবে গালি দিয়ে তিনি বললেন, কি বিপদে আছেন? আমি একটু কিভাবে লজ্জায় আছিস একটু বল। কি যেন বললি? জি এম রানা বল কি অবস্থা। কি জি এম রানা কমেন্ট মেসেজটা উপরে চলে গেল ভাই, আমি আপনার মেসেজটা দেখতে পাইনি। আপনি কি কাকে গালি দিলেন? আমাকে গালি দিলেন নাকি কাকে দিছেন? দেখতে পাচ্ছি না, মেসেজটা উপরে চলে গেছে। যে যেখান থেকে দেখতেছেন লাইভে যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি অনেক মানুষে চলে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে লাইভটি উপভোগ করতেছেন বলবেন, আমার সাথে যুক্ত রয়েছেন। আসলে আমি আপনাদের সাধারণত রকমের সময় দিতে পারি না, আমি লাইভে তেমন এসে আমি আমার তৃণমূলের ভাইদের সাথে কথা বলতে পারি না। শহীদুল ইসলাম ভাই আছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। কামাল ভাই রয়েছেন ফরহাদ হোসেন ভাই, ফারুক ভাই রয়েছেন, উইন ইব্রাহিম রয়েছেন বিএসএল আকাশ খান, এমডি ফারুক। এইটা একটা বেজন্মা ছেলে, বুঝতে পারছি। এটা হলো বেজন্মা নিশ্চয়ই। আসলে যারা রাজাকারের বাচ্চা, এদের সংখ্যা তো এখন আপনারা বুঝতে পারছেন যে পাকিস্তানি বাচ্চাটা এটা হচ্ছে কি, এটা ওদেরকে সম্মান দিয়ে গালি দেওয়া উচিত। 1971 সালে যে এমডি ফারুকের মতো যারা রয়েছে, জানেন যে 71 সালে আমাদের দেশে কিন্তু লক্ষ লক্ষ মা বোনদের ওরা ধর্ষণ করেছিল। তো তৎকালীন সময় নারীরা ছিল খুবই তারা তো সহজ সরল, অত শিক্ষিত ছিল না। তখন অনেকে প্রোটেকশন ব্যবহার করতে পারে নাই। পাকিস্তানি ধর্ষণের ফলে তারা বাচ্চা প্রসব করেছে, আর সেই বাচ্চা আজকে তৎকাল সেই বাচ্চাগুলো বড় হয়েছে, ওদের আবার দেখবেন প্রজন্ম থেকে প্রজন্ম বেড়েছে। সত্তার হোসেন ভাই রয়েছেন, শামীম পারভেজ ভাই, জি এম রানা ভাই রয়েছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ওই, আচ্ছা থ্যাংক ইউ প্রবাসী জি এম রানা ভাই। হ্যাঁ বুঝতে পারছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভাবলাম আপনি আমাকে গালি দিলেন কিনা। মাসমত হাজেরা বেগম, জালালউদ্দিন, মোসাম্মদ হাজেরা বেগম, জালালউদ্দিন ভাই রয়েছেন, মেঘবালিকা রয়েছেন বরিশাল থেকে, আরডিএসআই রয়েছেন, মিলন ভাই রয়েছেন, জাহিদ বক্সি, ফরহাদ হোসেন ভাই রয়েছেন ফরহাদ হোসেন ভাই, বাহাদুর আলম ভাই, আর সোহেল ভাই, রানা সোহেল। আসলে আমার ইনবক্সে প্রচুর মেসেজ আসে, আমি সব মেসেজের রিপ্লাই দিতে পারি না।
আমি সব সময় বলি যে বিধান তালুকদার তিনি বলছেন ভাই আমরা খুব অসহায়, শুধু আপনি না, আমরা প্রতিটা মানুষই, শুধু আমাদের যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট তারা সকলেই আজকে আমরা অসহায়। আজকে দেশের সাধারণ মানুষ যারা রয়েছে, সাধারণ নাগরিক, কোটি কোটি সাধারণ নয়, তারা সবাই অসহায়। সুতরাং আমরা সকলে অসহায়। এখন এই অসহায়ত্ব থেকে বের হওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। নেত্রী কিন্তু সবসময় একটা কথা বলে যে ওদের কাছে অনেক সমর অস্ত্র রয়েছে, বোমা বারুদ রয়েছে, জানেন ওদের মিলিশিয়া বাহিনী রয়েছে, এই যে যা কিছু রয়েছে এটি একটি গণজোয়ারের মাধ্যমে সব কিছু ভাসিয়ে দিতে হবে। সুতরাং সেই গণজোয়ার সৃষ্টির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, তা না হলে ভাই আমরা এখান থেকে বের হতে পারবো না, এটাই সত্যি কথা। এমডি ফারুক ভাই, শাহ আলম হোসেন ভাই, পাকিস্তানের জন্ম, হ্যাঁ অবশ্যই আপনি ঠিক বলেছেন। শাহ আলম ভাই, ইব্রাহিম ভাই, আপনি যে ভিডিওটা দিতে চাচ্ছেন আপনি চাইলে ইনবক্সে দিতে পারেন। আপনি ইনবক্সে মেসেজ দিয়ে, পেজের ইনবক্সে মেসেজ দিন, আমি প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। যদি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে পাবলিশ করেছিলাম বেশ কয়েকবারই, মানে একবার পাবলিশ করেছিলাম, প্রচুর ফোন আসে, পরে সেই নাম্বার আমি এবার ডিলিট করে দিছি। ভাই ফোন আসে বলতে কি বেশিরভাগ মেসেজগুলো ভাই কেমন আছেন, কি অবস্থা, এই তথ্যগুলো না আমার কাছে, মানে কেমন আছেন এইটা আমি চাচ্ছি হলো এই মুহূর্ত থেকে আপনি কোন এরিয়াতে আছেন, আপনার পরিচয়টা দিলেন, কি সমস্যা আপনার, মানে আমি কোনো হেল্প করতে পারি কিনা সেই বিষয়টা আমার জানার, এইটা হচ্ছে। কিন্তু কেমন আছেন, কি অবস্থা, কোনো খবর আছে কিনা, এইগুলো আমার হচ্ছে মানে খুব ইয়া লাগে। এই যে বেজন্মা ফারুক, তুই জানিস না আমার অতীত, সুতরাং আমাকে এইটা বলে তোর লাভ নাই, বুঝলি? তো যাই হোক, ডিসি সোলাইমান কেমন আছেন ভাই, দোয়া রইল। ডিসি সোলাইমান ভাই আমার অনেক পুরানা ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো রাখছে। সুভাষ দে, আমি শান্তিপুর রানাঘাট শহর থেকে লিখছি, তবু আমি একজন আওয়ামী লীগের সমর্থক। তোমার অধিকাংশ বক্তব্য আমি দেখি, অসংখ্য ধন্যবাদ ভাই। মেঘপালিকা, আমার কথা শুনলে মনে সাহস জাগে, অসংখ্য ধন্যবাদ। আরশ খান, আমি কথায় কথায় ভারতের নাম নিচ্ছেন, আচ্ছা বাংলাদেশ কি ভারতের দালাল? যদি বাংলাদেশি হন তাহলে তো এত ভারতের নাম নেওয়ার কোনো দরকার নেই। আমি বাংলাদেশি, বাংলাদেশে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের যে অবদান, সেই অবদান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের কৃতজ্ঞতা বোধ করি। আমি বাংলাদেশের দালাল, আমি বঙ্গবন্ধুর দালাল, আমি ৭১-এর দালাল। তুই রাজাকারের প্রেতাত্মা, রাজাকারের বাচ্চা, রাজাকারের শাবক। ৭১-এর পাকিস্তানিরা তোর মাকে ধর্ষণ করেছিল এবং তোর সেখান থেকে জন্ম হয়েছে, সুতরাং তোর ভাষা এমন হবে, এটা স্বাভাবিক। অতি নাথিং ডাজ নট ম্যাটার, এটাই আমি। সো বাংলাদেশে বাংলাদেশটা হচ্ছে ভারতের পেটের মধ্যে একেবারে, তারা চাইলে যেতে ধরে। তাদের যে অবদান আমি আজ পর্যন্ত দেখি নাই, যে আজকে যেভাবে বাংলাদেশের পক্ষ থেকে সর্বপ্রথম তারা ভারতের পায়ে পাড়া দিয়ে যেভাবে ঝগড়া করতেছে, তারা অথচ তারা বলে কি মুসলিম দেশ। আরে মাইন্দার পুতেরা, যারা বলিস যে ভারত হিন্দু দেশ, আমরা মুসলিমদের, মুসলিম বিজয় করবি, সুতনা বেটারা, বাংলাদেশে হচ্ছে সর্বমোট 18 কোটি জনগণ, তার মধ্যে 14 কোটি হচ্ছে মুসলমান, বাকি প্রায় 4 কোটি প্লাস, মানে যেটাকে বলে 95% নাকি, হ্যাঁ, তা সেদিকে প্রায় 5 কোটি আসে। তা সে 5 কোটি হচ্ছে তো অন্যান্য ধর্মাবলম্বী। আর সুতনার বেটারা, তারা জানিস যে ভারতে 30 কোটির উপরে আছে মুসলমান, আবার তোরা মুসলিম, এত কথা করতে গিয়ে বলিস হালা মাইন্দার করে। পাকিস্তান এই পর্যন্ত সারা বিশ্বব্যাপী প্রায় 80 লক্ষ মুসলমানকে হত্যা করেছে এই পর্যন্ত। এটা আমার কথা না, এটা পাকিস্তানের একজন মুখ্যমন্ত্রীর কথা, একজন নারী নেত্রীর কথা, আমি নামটা ভুলে গেছি। আজকে পাকিস্তানের করাচিরা, দুঃখিত, আজকে কি যেন পাকিস্তানের প্রদেষ্টার কথা, তারা স্বাধীনতার জন্য আন্দোলন করতে সংগ্রাম করেছে, কারণ ওই প্রদেষ্টার নামটা একটু মনে থাকলে একটু কমেন্ট করে জানাবেন আমাকে, ভুলে গেছি। যে তারা তো এখন বলতেছে যে একজন বঙ্গবন্ধু নাই, এই কারণে তারা সেই স্বাধীনতা পাচ্ছে না, সেই নেতৃত্বের গুণাবলী নাই। অদ্ভুত জগৎ ভাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। প্রতিবাদী নারী কণ্ঠ, ভালো থেকো ভাইয়া। কাককে কাক করতে হয়, কোনো অসুবিধা নেই, এই বাংলা বঙ্গবন্ধু, এটা সবসময় সত্য কথা ভাই। বাংলাদেশে এটাই সত্যি কথা, আমাদেরকে যেভাবে পিঠ দেয়ালে ঠেকে গেছে, আজকে স্বাধীনতার কথা বলতে গিয়ে, মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে যেভাবে হয়রানির শিকার হয়েছে আমার আওয়ামী লীগের ভাইরা, আজকে আওয়ামী লীগের মানে একজন ছাত্রলীগ করে,
তাকে পাচ্ছে না, তার ভাইকে, তার আত্মীয় স্বজনকে ওরা নির্যাতন করতেছে। আওয়ামী লীগ করার অপরাধে যে নির্যাতন হচ্ছে, খোদার কসম করে বলতেছি, আগামীতে আওয়ামী লীগ করে না এমন লোক পাইলি হারে খাইলাম। সত্যি কথা, এটা লাইভে বলতেছি, আওয়ামী লীগ করে না এমন লোক, এই আওয়ামী লীগ করা যদি অপরাধ হয়, তাহলে আগামীতে আওয়ামী লীগ করে না এই জন্য অপরাধ হইতে পারে, এটা অপরাধ হবে, তখন কি হবে? হ্যাঁ, এই যে আরশ খান পাকিস্তানের বাচ্চা, রাজাকারের বাচ্চা, আরে রাজাকারের বাচ্চা শোন, শেখ হাসিনা 15.5 বছরে বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ করেছিল। তাহলে তোর এই যে ইনুস বাপ, সে যে 30 লাখ কোটি টাকা ঋণ করছে, বাকি 28 লাখ কোটি টাকা বাংলাদেশে কি করছে? শেখ হাসিনা 15 বছর 7 মাসে তিনি তো 2 লক্ষ কোটি টাকা যে ঋণ হয়েছে, তার মধ্যে পদ্মা সেতু পেয়েছি, এলিভেটেড এক্সপ্রেস পেয়েছি, খয়রাতি দেশ থেকে বাংলাদেশ ডিজিটাল দেশে এবং উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করছে। আজকে যত উন্নয়নগুলো দেখো, কি বলে গালি তো মাঝে মাঝে জ্ঞান হারিয়ে, আমি সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে মনে রাখবে, আমি গ্রামে বড় হয়েছি, সুতরাং আমি বকাঝকা খুব বুঝিস তো, যে যেহেতু গ্রামে বড় হয়েছি পারি, কিন্তু আমি এটা দিন না, এটা তো ভদ্রতা না, মাঝে মাঝে রাগ কন্ট্রোল হারাই ফেলে কেউ কথা শুনলে। এবার এটাই চিরন্তন সত্য কথা। লিয়ানা জামান, শিক্ষক ছাত্রদের তৈরি করে না ছাত্র, হ্যাঁ অবশ্যই বর্তমান সময়ে যে অন্ধকার দেশে পরিণত হয়েছে, এটাই সত্যি কথা বলেছেন, যে আগামীতে এই দেশে যেভাবে আজকে শিক্ষকদের লাঞ্ছিত, শুধু স্কুল কলেজ না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, সেখানে শিক্ষককে যেভাবে নির্মমভাবে নির্যাতন করলো, যে ওই দিন দেখেন কোনো কিছু হয়েছে, ছাত্রের কিছুই হয় নাই। আজকে স্বাধীনতা বিরোধীরা দেখেন, একটা জিনিস আমাদের সবসময় একটু অ্যানালাইজ করতে হবে। 71 সালে ওই যে পাকিস্তানি রাজাকারগুলো, পাকিস্তানি মিলিটারি এই দেশের লক্ষ লক্ষ নারীদেরকে যে ধর্ষণ করেছে, এর বড় একটা নারীর অংশ, তারা তো অতটা শিক্ষিত ছিল না, প্রোটেকশন ব্যবহার করতে পারে নাই, তারা তাদের বাচ্চা প্রসব করেছে, সেই বাচ্চাদের তো বাচ্চা হয়েছে, প্রজন্ম থেকে প্রজন্ম বাড়ছে না, বাচ্চা কাচ্চা বাড়ছে না। সুতরাং এরা কিন্তু সেই যে রাজাকারের বাচ্চা, ওদের বাচ্চাদের বাচ্চা হয়েছে, ওদের তো 2 প্রজন্ম 3 প্রজন্ম হয়েছে, অনেকের নাতি নাতুন হয়েছে। দেখছেন কিছুদিন আগে 32 নম্বর একটা ভিডিও, যে একটা ছেলে, ও তো এই জেনজি জেনারেশনেরই, আমার থেকে মেবি 5-7 বা 8 বছরের ছোট হতে পারে মেবি। তো ও বলতেছে যে 32 ভাঙার ওর খুব শখ, ও 32টা যদি ভাঙতে পারে তাহলে দাদা দাদির আত্মা শান্তি পাবে, বাপের আত্মা শান্তি পাবে। বোঝা যায় যে ওর দাদা দাদি রাজাকার ছিল, এই কারণে তার 32 ভাঙার শখ। 32টা তো বঙ্গবন্ধুর এক বাড়ি না, মানে বঙ্গবন্ধুর বাড়ি, ওটা তো স্বাধীনতার আতুর ঘর, ওইখান থেকে বীর মুক্তিযোদ্ধারা ওইখানে গিয়ে মিছিল করেছে, মিটিং, ওটা দেশের জনগণের বাড়ি। সুতরাং এটাই সত্যি কথা, আগামীতে এই যে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে যে আওয়ামী লীগ সরকার যেভাবে তাদের বিচারের জন্য মানবতা বিরোধী যে টানার পরে, তখন বাংলাদেশের অনেক সুশীলরা বলেছিল, এই রাজাকারের বাচ্চাদের বিষয় যখন কঠোর হতে যাচ্ছিল শেখ হাসিনা সরকার, তখন কিন্তু অনেক সুশীলবাদীরা, বিজ্ঞবাদীরা তারা বলতো অপরাধ করছে তার বাপে, সে তার কি দোষ, সে তো কিছু করেনি। কিন্তু এই 24-এর 5 আগস্টের পরে আমরা দেখেছি, ওর বাপে যে রাজাকার মানে দেশের বিরুদ্ধে কাজ করেছে অবস্থান, ওদের সন্তানেরও এবার দেশের বিরুদ্ধেই তাদের অবস্থান। সুতরাং আগামীতে এই প্রজন্মের থেকে প্রজন্ম, এদের কোনো শাবক যে একটা রাজাকার পাইছে, ওই রাজাকারের যদি 14 প্রজন্ম যদি থাকে, এই প্রজন্মের এই দেশে থাকতে পারবে না। এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা। বাংলাদেশে আর কখনো পাকিস্তানি ওই যে কি বলে বিহারি, এই বিহারিদের সাথে এদেরকে এই দেশে কখনো স্থান হবে না। এই দেশে যদি শান্তি বই আনতে হয় বাংলাদেশের মধ্যে, এটাই সত্যি কথা। আমার অনুমেয় যে বাংলাদেশে যদি কখনো শান্তি বই আনতে হয়, তাহলে বাংলাদেশকে করতে হবে কি, অন্তত পক্ষে 5 বছর বা 10 বছরের জন্য উত্তর কোরিয়ার মতো করতে হবে, এছাড়া উপায় থাকবে না। এছাড়া এই দেশের শান্তির জন্য, এই দেশের আজকে দেশের আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশে 5 কোটি মানুষকে অতি দরিদ্র সীমার নিচে থেকে তুলে এনে তাদেরকে নিম্ন আয়ের থেকে নিম্ন মধ্যবিত্ত আয়ে পরিণত করেছিল, অতি দরিদ্র থেকে একটু জায়গায় তারা উঠে আসছিল। আজকে ডেভিল ইনুস এসে 6 কোটি মানুষকে অতি দারিদ্র সীমার নিচে দাবাই দিছে। ডেভিল ইনুস এসে এই দেশের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এরপরে মাতৃত্বকালীন ভাতা, হ্যাঁ, এই ভাতাগুলো তিনি বন্ধ করে দিলেন। এই ভাতাগুলো বন্ধ করে দিয়ে সেই ভাতাগুলো তিনি নিজে পাচার করে নিয়েছেন, তার নিজে। আজকে দেখেন দেশের কি উন্নয়নটা হয়েছে, কোথায় 15 বছর 7 মাসে 2 লক্ষ কোটি টাকা ঋণ করে দেশের এত উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। এই ডেভিলে এই মাত্র 1.5 বছরে 30,000 কোটি টাকা ঋণ করেছে। ভাবা যায় যে আওয়ামী লীগের কোথায়
2,000 কোটি টাকা ঋণ আর 30 লক্ষ কোটি টাকা। চিন্তা করা যায় যে বাংলাদেশ কোথায় নিয়ে গেছে, উন্নয়নটা কি করেছে। দেখুন, শেখ হাসিনা রেখে যাওয়া প্রতিটা প্রকল্পে সে খরচ বাড়াই দিচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসে বলতেছে 10,000 কোটি টাকা বেশি লাগবে, এখন প্রকল্পে বিল বাড়াইছে। তার রেখে যাওয়া আপনারা জেনেছেন যে এই যে মেট্রো রেলে বাড়াইছে 26,000 কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাড়াইছে 37,000 কোটি টাকা প্রকল্প, মানে এই টাকা এক্সট্রা টাকাগুলো লাগবে, এগুলো সব পাচার করতেছে। আর এই যে বেলুচিস্তান, ধন্যবাদ প্রবীর দাস, বেলুচিস্তান অসংখ্য ধন্যবাদ। বেলুচিস্তানের মানুষ আজকে স্বাধীনতার জন্য হাহাকার করছে, তারা আজকে যুগের পর যুগ ধরে যুদ্ধ করতেছে এই জঙ্গি পাকিস্তানিদের। আসলে পাকিস্তান, আপনারা জানেন যে পাকিস্তানে 22 কোটি জনগণ, সেই 22 কোটি জনগণ প্রত্যক্ষভাবে, তার মধ্যে প্রায় 5 কোটি জনগণ ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। সে দেশে 5 কোটি জনগণ, 22 কোটির ভিতরে 5 কোটি জনগণ প্রত্যক্ষভাবে, এই যে কিছুদিন আগে আপনার থেকে কাতার থেকে 50,000 মানুষকে ভিক্ষার জন্য জড়িত থাকে, তার দেশে পাঠাই দিয়েছে লাত্তি দিয়া। এই দেশ থেকে আপনি ছাড়া তো কি বলে, জঙ্গি ছাড়া কোনো কিছু আনতে পারবেন না পাকিস্তান থেকে। আজকে পাকিস্তান থেকে চাল কেন, পাকিস্তান আবার গোপনে ভারত থেকে কি বলে এই 2,000 মেট্রিক টন না 10,000 মেট্রিক টন চাল গোপনে কিনতেছে, যারা বাংলাদেশে বিক্রি করবে। আর এই রাজাকারের বাচ্চারা, রাজাকারের শাবকেরা, তারপরেও এই জানোয়ারা গুলা, এই ইয়া খান এই বীর্যগুলো রাইখে গেছিল এই নারীদের ধর্ষণ করে, ওই নারীদের যে নারীদের ধর্ষণ করেছিল মাইরাও ফেলাইতো ওই সময়। কিন্তু আবার যদি ওই নারীরা যদি একটু শিক্ষিত হইতো, তাহলে কিন্তু তারা তাদের প্রেগনেন্সিটা করে নাই, বাচ্চাদের গুলো জন্ম দিত না। এই বাচ্চাদের গুলো জন্ম দিয়েই এইগুলা আজকে আমাদের অত্যন্ত বাংলাদেশের জনগণের, আমার কথাগুলো অনেকে শুনে হয়তো বা একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমার কিছু করার নেই ভাই। বর্তমান সিচুয়েশনের প্রেক্ষিতে আপনার যদি মনেও হয় যে না এই কথা ঠিক না, কিন্তু আসলে আপনি যদি রিয়েলিটি যেটা বাস্তবতা, যেটা সে বাস্তব কথা অপ্রিয় হলো সেটা সত্য, সুতরাং সেটাকে আপনাকে মূল্যায়ন করা উচিত আমি মনে করি ভাই। আজকে দেখেন এই পাকিস্তান কখনো গণতান্ত্রিক, পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভালো একটা নেতা পাইছিল ইমরান খানকে। সেই ইমরান খান কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দেখুন আজকে বন্দি করে রেখেছে ওরা। হ্যাঁ, তাকে কিন্তু বন্দি করে রেখেছে এবং সেখানে সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছে সেই দেশের সেনাপ্রধান। এখানে শুধু হয় জঙ্গিবাদ, চাষাবাদ হয়। এই পাকিস্তানকে একটা ভিক্ষার দেশ, এই ভিক্ষার দেশকে যুক্তরাষ্ট্র কাজে লাগায়, ওদেরকে প্রচুর পরিমাণ অস্ত্র সরবরাহ দেবে, বিভিন্ন দেশের পিছনে লাগাই দেবে। যেভাবে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে ফিলিস্তিনিকে ইরান পিছন থেকে সুরসুরি দিছিল, তোমরা ইসরায়েলে হামলা চালাও, তোমাদের সাথে আমি আছি। ওই যে সুরসুরিতেরা শুনছে, আজকে ইসরায়েল দেখছেন গাজায় পরিণত হয়েছে। বাংলাদেশে এটা গাজায় পরিণত হবে আর কিছুই না। যেভাবে বাংলাদেশের এই যে উগ্রবাদ, জঙ্গিবাদ, শীর্ষ সন্ত্রাসীরা ভারতের পায়ে পাড়া দিয়ে তারা সর্বপ্রথম কি করলো দেখেন, তারা তখন বাংলাদেশে থাকা ভারতের হাই কমিশনে ভারতের 7 সিস্টার দখলে নেবে, ভারতের প্রদেশ দখলে নেবে, ছিঁড়ে বেড়ে ফেলার অনেক হুঙ্কার দিল। সাবেক সেনা অফিসাররা এরাও দিল, কম না, কাউকে তো ঠান্ডা করেনি, কাউকে ধরছে। আপনি একটা দেশে বসে আপনি অন্য একটা দেশে গালাগালি করবেন, বকা যাওয়া, তারা বসে থাকবো, এটা মনে হয়? আপনার বেলা কি করতেন? আপনার ঘরের কাউকে যদি আমি গালি দিই, আপনি কি করবেন? আমাকে গালি দিবেন না? সুতরাং আজকে এরপর কি করলো দেখেন, যে দীপু দাস সংখ্যালঘু, সে শুধু হিন্দু হওয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করছে। এখানে অন্য কিছুই না রে ভাই, বাকিগুলো যেগুলো শুনে, সে শুধু হিন্দু হওয়ার কারণে তাকে পুড়িয়ে মারছে, নির্মমভাবে পুরাই মারছে। আর আমি আজকে যদি আপনার কোনো একজন আত্মীয়কে এমন সাথে করতো, তাহলে আপনি কি করতেন? রিয়েলিটি, এই রাজাকারের বাচ্চারা দুঃখজনক একটা বিষয়। এই রাজাকারের বাচ্চারা আসলে আল্লাহ তাআলা যাকে সিল মেরে দেয়, মোহর করে দেয়, ওকে আপনি যদি হজ করায় নিয়ে আসেন, ও ফিরে আসবে না, ও ওখানেই থাকবে, এটাই সত্যি কথা। হৃদয় খান অসংখ্য ধন্যবাদ, মেঘবালিক অসংখ্য ধন্যবাদ, জাকির হুসাইন সাজে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে। তো এখন এই রাজাকারদের সাথে আমরা আসলে এদের সাথে কথা না, এখন হবে শুধু যেটা হয়, মানে অক্সিজেন বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের জন্য তাদের অক্সিজেন হারাম করে দিতে হবে, বাংলাদেশটা তাদের জন্য হারাম ঘোষণা করে দিতে হবে। আর এই জন্য আপনারা যারা রয়েছেন স্ব জায়গা থেকে আপনাদের সর্বোচ্চ রকমের ভাই প্রস্তুতি রাখতে হবে। খুব শীঘ্রই আল্লাহ তাআলা একটা জিনিস কি, ভোর যত মানে কাছাকাছি চলে আসে, দাদা আপনার ভিডিও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, আমি খুলিনি এখন পর্যন্ত। ফেসবুকে আপনি নিয়ে চালাতে পারেন, আপনি আমি ইনস্টাগ্রামে ছাড়ি না দাদা, আমি শুধু ফেসবুকে করি। এই যে আরো সারাটি কিন্তু রাজাকারের শাবক, বুঝতে পারি, এটা পাকিস্তানি, ওর মায়ের পাকিস্তানের মিলিটারি ধর্ষণ করছিল, বা হয়তো বা ওর দাদিরও ধর্ষণ করতে পারে, হয়তো কোন প্রজন্ম যায় না। আরশ খান তোর বয়স কত?
শুধু এতটুকু বল, তাহলে আমি তোর ডিটেলস আমি বলে দিতে পারি। কারণ আমরা মুক্তিযোদ্ধা প্রজন্ম, আমাদের পূর্বপুরুষ জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করেছে। তিনটা না মুক্তিযোদ্ধা একজন ভাষা সৈনিক। আমাদের এই দেশের জন্য ওই মাঠ থেকে মাসির দরদ বেশি হলে তাকে বলা হয় রাক্ষসী। আমাদের পূর্বপুরুষ এই দেশ জন্ম দিয়েছে, এই দেশ সৃষ্টি করেছে। এই দেশে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা কেউ যদি তার জন্ম তারিখ না মানে, তার জন্ম তাকে না মানে, তাহলে তো সে হয় বেজন্মা। তা আমাদেরকে যারা বাংলাদেশকে ধারণ করে তারা অবশ্যই বাংলা ৭১কে ধারণ করতে হবে। কারণ বাংলাদেশ সৃষ্টি হয়েছে যখন, সেই জন্মদিনটা আপনি মানবেন না, অবশ্যই মানতে হবে। এবং সেই বঙ্গবন্ধু, এই আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু, তারা স্বাধীনতার জন্য যারা অবদান রেখেছেন, আসম আব্দুর রব সাহেব, যারা সব ৭১টি সেক্টর কমান্ডার যারা রয়েছে, 4জন জাতীয় নেতা যাদেরকে জেলের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের কথা আপনাকে স্মরণ করতে হবে অবশ্যই। ইতিহাস শুনবেন, আসম আব্দুর রব সাহেব এখন পর্যন্ত বেঁচে আছেন, তিনি তখন ডাকসুর ভিপি ছিলেন। হৃদয়ে খান, অসংখ্য ধন্যবাদ। আমাদের অবশ্যই রাজাকার নিধন কর্মসূচি হাতে নিতে হবে এবং এই মুহূর্ত থেকে গেরিলা কায়দায় এদের পরিচয় শনাক্ত করে খুঁজে বের করে কাজ করতে। আনিসুর রহমান, নীরব ভাই, আমি কোটালীপাড়ার ছেলে, সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। কোটালীপাড়া আমার উপজেলার ভাই। লিটন ওয়াজি, মুক্তিযুদ্ধে আমরা মুজিব সৈনিক। চিহ্নিত করে রাখুন কোটালীপাড়া যে সকল রাজাকারগুলো, এদেরকে চিহ্নিত করে রাখুন। আমার একার পক্ষে অনেক চিহ্নিত করে রাখার সম্ভাবনা, তারপর চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের স্ব জায়গায় তাদের রাজাকারের যে সকল কার্যক্রমগুলো আছে স্ক্রিনশট দিয়ে রেকর্ডগুলো রেখে দিবেন। খুব শীঘ্রই এগুলো কাজে লাগবে, তখন যাতে যেমন আমাদের যে তদন্ত হবে খুঁজে বের করা, এটা অনেক সময় সাপেক্ষ, আমরা এই কায়দা করে দেবো, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ সেটা যখন চলে আসবো ইনশাল্লাহ, প্রথম 10 দিনের মধ্যেই আওয়ামী লীগ যখন ফিরবে, তখন প্রথম 10 দিনের মধ্যেই এই রাজাকার নিধন কর্মসূচি তখন থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। খুব এবং খুব অল্প সময়, যাতে 10-15 দিনের মধ্যে সারা বাংলাদেশ থেকে রাজাকারের শাবকদের আমরা নিধন করতে পারি, সেই বিষয়টা কাজে নিতে হবে। ফারদিন ভাই, ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ভাই, বিষয়টা হচ্ছে কি, আমি ওই যে ওদের অনেক বেশি রকমের যখন রাজাকারের বাচ্চাদের, আমি আসলে বুঝতে হবে, আমি যেহেতু গোপালগঞ্জ কোটালীপাড়ার ছেলে ভাই, আমি গ্রামে বড় হয়েছি, গ্রামে আমার জন্ম, সুতরাং এটা গালাগালি, যেহেতু গ্রামের ছেলে গালাগালি, এটা তো ভাই আমরা এটা বুঝতে হবে। সো এটা জানি খুব বাজেভাবে গালি দিতে পারি, কিন্তু এটা তো ভদ্রতা না। কিন্তু এদের আচরণ এই গালি দিতে বাধ্য করে, আর কিছুই না। এদের আচরণ হচ্ছে গালি দিতে বাধ্য করে। এই যে দেখেন, এই যে আরশ খান দেখেন, ওর যদি লজ্জা থাকতো, যেহেতু ওর সত্যি কথা এটা বুঝতেই পারছি যে লজ্জা বলতে কি, এই আরশ খান ওর মাকে নিশ্চয়ই পাকিস্তানি মিলিটারিরা, তখন আমি আরশ খান তুই যোগাযোগ রাখবি ইনশাল্লাহ, আগামীতে তোর মাকে আমরা, যদি সেটা হয় পুলিশ, তাকে বীরাঙ্গনার জন্য কাট করে দেওয়া হবে। নারীদের যে সকল নারী মুক্তিযোদ্ধা রয়েছে তাদের বিষয়ে তো, তারা যারা ধর্ষিত হয়েছে তাদের বরাবরই বীরাঙ্গনা কাট আওয়ামী লীগ করে দিয়েছে, কিন্তু রাজাকারের তাদের পেটে জন্ম নেওয়া ওই শাবকরা যদি দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, অবশ্যই আমরা সেগুলো ছাঁটাই করে দেবো। মোয়াজ্জেম হোসেন ব্রিগেড, যারা মজা খাইয়ে পালিয়ে আছে তাদের কি হবে? এখন আবেগীদের কেন অগ্রাধিকার দেয়া হচ্ছে? না, আবেগীদের বলতে তৃণমূলকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনার দল যখন ক্ষমতায় থাকবে তখন যে সবাই ভালো পারফরমেন্স করবে এমন না, প্রত্যেক দলে এরকমের দুর্নীতিবাজ আছে। এমন কিছু বলা যাবে না যেটা নিয়ে বিভেদ তৈরি হতে পারে। এই মুহূর্ত থেকে যে যারা মধু খেয়ে, এটাই স্বাভাবিক, দল ক্ষমতা থাকবে, এক দল মধু খাবে, দল বিপর্যয়ে পড়বে, তারা সরে যাবে, এটা মুনাফেক ছিল না কম জনমে। বঙ্গবন্ধুর আমলেও আওয়ামী লীগ অনেক মুনাফেক ছিল। মোস্তাক তৈরি হয়েছে না আওয়ামী লীগ থেকে। আওয়ামী লীগ থেকে যেমন ভালো মানুষ তৈরি হয়েছে, তেমনি খারাপ মানুষ এখান থেকে তৈরি হয়েছে। মুনাফেক দল যখন ক্ষমতায় না থাকে তখন হচ্ছে মুনাফেকদের চিনবেন, তারা রাজপথে কতটা অ্যাক্টিভ সেটা চিনবেন, কিন্তু আগামীতে আওয়ামী লীগ শুধু তৃণমূল বান্ধবী হবে, এটাই সত্যি কথা। সুতরাং মোয়াজ্জেম হোসেন ভাই ব্রিগেড, আপনি যারা মজা খাইয়ে পালিয়েছে তাদের কি হবে? তারা আর দলে স্থান পাবে না, তাদের শাস্তি হবে। আপনার এলাকায় যে মজা খাইয়ে পালাই গেছে, যদি তার দুর্নীতির আপনার কাছে থাকে, আপনি তৎকালীন সময় আবার এটা নিয়ে করবেন, আমরা সেটা সোচ্চার হব। আমি এতটুকু বলতে পারি, সারা বাংলাদেশ ব্যাপী যদি আমি দাদা ভাই জীবদ্দশায় বেঁচে থাকি, আর যাই হোক না কেন,
আর যাই হোক না কেন, এই সুবিধাভোগীদের এবং যারা আজকে দলের দুঃসময় গা ঢাকা দিয়েছে, মুনাফিকি করতেছে, স্থানীয়দের তৃণমূলের খোঁজ খবর নিতেছে না, এদের পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলার জন্য আমি সোচ্চার থাকবো, সমস্যা নেই, আমার প্রতিবাদ কণ্ঠস্বর সবসময় থাকবে। একটা কথা মনে রাখবেন, আমিও নিজে প্রচন্ড রকমের অবহেলিত আওয়ামী লীগ সরকারের আমলে। কেউ বলতে পারবে না আওয়ামী লীগ সরকারের আমলে কখনো একটা পয়সার সুবিধা আমি নিয়েছি। গোপালগঞ্জের ছেলে হিসেবে আমি ঢাকায় গণমাধ্যমের সাথে জড়িত, কেউ কোনো একজন অফিসার বলতে পারবে না, কোনো একজন মিনিস্টারি বলতে পারবে না তার অফিসে গিয়ে আমি কখনো বলেছি যে আমি অমুক জায়গার ছেলে, আমাকে এই কাজটা দিতে হবে, কোনো তদবির এগুলো আমি কখনো করি নাই। আমি আমার অফিস থেকে বেতন নিয়ে আমি চলেছি এই পর্যন্ত। কিন্তু দেখেন আমি কি 5 তারিখের পর থেকে আমি মাঠে নামি নেই ভাই, আমি 5 তারিখ থেকে, এই যে দেখতেছেন, এই যে কপালের দাগগুলো দেখতেছেন, দেখা যাচ্ছে এখানে 9টা সেলাই লাগছে, এই 9টা সেলাই লাগছে। আমি তো এখান থেকে সুবিধা, আমি চাইলে অনেক সুবিধা নিতে পারতাম, আমি অনৈতিক সুবিধাগুলো কেন নিব? তখন আমি দেখছি যে আওয়ামী লীগের এখন লোকের অভাব নাই, নেতার অভাব নাই, সুতরাং আওয়ামী লীগ তো এখন দরকার নেই, আমি আমার কাজ করি। কিন্তু যখন 5 তারিখে দেখেছি যে এখন মারাত্মক অভাব, এটা যখন দেখতেছি, তখন রাজপথে নামিয়েছি, কাজ করতেছি। এখন পর্যন্ত তো আমি এখান থেকে কোনো সুবিধা, এখন পর্যন্ত আমি আমার মতো করে চলতেছি। জেল খাটছি 4বার করে, যেভাবে মৃত্যু দুয়ার থেকে ফিরে আসছি, আল্লাহ হায়াতে রাখছে তাই বেঁচে আছি। এখন পর্যন্ত সাহসিকতার সাথে দুর্বারের গতিতে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, আপনাদের দোয়া। কিন্তু এতটুকু বলতে পারি, আলহামদুলিল্লাহ, আগামীতে পুরো 64 জেলা জুড়ে কোথাও অন্তত পক্ষে তৃণমূল বান্ধব এই দলকে তৃণমূলের কাছেই তুলে দেওয়া হবে। আজকে নেত্রী যেভাবে বলেছেন তৃণমূলের বিষয় উদ্দেশ্য করে, সুতরাং এটি অনেক বড় কথা যে আগামীতে এই তৃণমূল কি হবে, নেতৃত্ব স্থানে চলে আসবে। ইভেন হচ্ছে যারা আত্মীয় লিখে, যে বড় বড় আত্মীয়দের যাদের কথা বলতে, তাদের জন্য আমি কালকে এই বিষয়ে আমি একটা ভিডিও করব, আপনারা পাবেন, সেখানে নেত্রী সরাসরি কিছু তথ্য আমি সেখানে প্রকাশ করে দেব, যেটা আমি জেনেছি সেই বিষয়ে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই মুহূর্ত থেকে যারা রয়েছেন তারা এই যে কে কি করছে, ওরা সাদাবাজি, ওরা দুর্নীতিবাজ, ওরা এটা করছে, এখন ওটা চোর, ওটা বাটপার, ওই চোরকে নিয়ে আমাদের পড়ে থাকার সময় নেই, আমাদের সুযোগ নাই। আমরা কিভাবে এই দেশের জনগণ, আওয়ামী লীগ তো কখনো ভাই ক্ষমতার জন্য রাজনীতি করে না। এখন যদি কথা আসে, কেউ যদি আমাকে বলে যে ভাই আমি দলের জন্য এই করব, তাহলে দল আমার জন্য কি করবে, তার জন্য তো একটা উত্তর আছে, তুমি দলের জন্য এই করবে, তোমাকে করতে বলছে কি, তুমি কেন করবা বলো? রাজনীতি করতে হলে আপনাকে অবশ্যই ত্যাগ এবং ধৈর্য এইগুলো করতে হবে। নেতৃত্বের কাউকে ফোন দিয়ে বলে না যে তুমি এই দলের জন্য এটা করো, এটা তো কাউকে বলে নাই, আমাকে বলছে, আমাকে তো বলে না। আমি কেন করতেছি? আমি করতেছি দেশ ভালো নাই, জনগণ ভালো নাই। আর দেশ এবং জনগণের জন্য কথা আওয়ামী লীগই বলে, আওয়ামী লীগই নেতৃত্ব দিয়ে আসছে, এটাই সত্যি কথা। আমরা কেন এটা করছি? আমরা ক্ষমতার জন্য না, টাকার জন্য না, যে সুবিধা পাবো। এখন যদি আমি বলি যে আমার কি কি সুবিধা দেবে, এই সুবিধা পাওয়ার পরে আমি করবো, বা আমার দল এখন টাকা দেবে, তাহলে আমি টাকার বিনিময় করলাম ভাই। আমি তো আমার জন্য করতেছি না, তাহলে তো আমি টাকার বিনিময় করলাম নাকি? আমি টাকা পাইতেছি, আমি এখন রাজপথ কাঁপাইতেছি, মানে আমি তো অর্থের জন্য, আমি শ্রমিক। তাহলে দলের জন্য আমি কি করলাম? এরপর আবার নিজে আমি টাকা পাবো, এরপর মিছিল করবো, মিটিং করবো, দলকে আমি ঘুরামো, টাকা নিমু, আবার পরবর্তীতে আমি এই করছি সেই করছি। আরে ভাই, আমি তো আপনাকে টাকা দিয়েছি, তারপর আপনি করছেন, তারপর আপনি শ্রমিকের কাজ করেছেন, তাহলে তো আপনি রাজনীতিবিদ না। আপনাকে রাজনীতিবিদ হতে হলে, একটা সময় এমন ছিল যে রাজনীতি মানুষ করেছে, তার জীবন, তার জমি বিক্রি করে রাজনীতি করেছে। কিন্তু রাজনীতিটা নোংরামি চলে আসে। রাজনীতি করলে এখন কোটিপতি হয়ে যায়, 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। সার্জিস হাসনাত এরা ফকিন্নির পুত ভাই, বিশ্বাস করেন। এই সার্জিস জুলাইয়ের 10 তারিখে আমার সাথে ওর সাথে যখন কথা হয়েছে, ও তো আমাকে অনেক ভালো অফার করেছিল। আমার তো আপনার কথা ভাববো নাকি? গণমাধ্যম কর্মী হিসেবে তখন তাদের সাথে আমার কথা ছিল, এই আর কিছু না। তখন তো আমি মাঠে ছিলাম, আমি তো জানি কার কোনো অবস্থায়। সার্জিস আমাকে বলছে, একবেলা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকে, হলের ক্যান্টিনে খায়, সে একবেলা খেয়ে কি বলে 33 টাকা বিল দিত। এই ফকের নির্বোধ, তারা আজকে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। ইতিহাসে এরা মোনাফেক, ইতিহাসে এরা মির্জাফর হিসেবে থাকবে। এরা কি আগামীতে যখন আওয়ামী লীগ ঘুরে আসবে, এদের অবস্থানটা কোথায় যাবে আপনি বুঝতেছেন? ইতিহাস যতদিন থাকবে, যে অমুক সালে 24 সালে আমাদের প্রজন্ম একটা বলবে যে 24 সালে এমন হাসনা সার্জিসরা এমন, তারা খুব অল্প বয়সে এত টাকা দুর্নীতি করছিল, দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, তারা আসলে ছিল অনুপ্রবেশকারী, তারা মোনাফেক, তারা দেশদ্রোহী ছিল। এটাই তো থাকে ওদের পরিচয়, ওরাই ওদের ধ্বংস করে দিয়েছে ভাই। সুতরাং আমরা তাদেরকে নিয়ে কেন পড়ে থাকবো? আমরা নিজে থেকে আমরা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছি, জনগণের জন্য ভালো, জনগণের জন্য, দেশের জন্য। আজকে শুধু আওয়ামী লীগের একজন কর্মী যে ভালো নাই এটা বললে ভুল হবে না, আজকে সাধারণ যে মানুষটা সেই ভালো নাই। তার প্রমাণ, উজ্জ্বল প্রমাণ আমরা দীপু চন্দ্র দাস, এই সংখ্যালঘু ভাইটা, হিন্দু ভাইটা, শুধু হিন্দু হওয়ার কারণে এই লোকটাকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করেছে। আজকে প্রবাসে আমি যে গ্রেপ্তার হয়েছিলাম, আমার প্রতিবাদটা তখন কি ছিল? এক প্রবাসী ভাই, পাবনাতে এক প্রবাসী ভাইয়ের ঘরে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতারা দল বেঁধে ঢুকে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে এবং ঘর লুটপাট করেছে।
সেই বিরুদ্ধে আমি নিউজ করেছিলাম, সোচ্চার হয়েছিলাম। এটা আমার একটা অপরাধ ছিল। কেন আমি স্বেচ্ছাসেবক দলের নেতা উল্লেখ করছি, স্বেচ্ছাসেবক দলের নেতারা এটা করছে, কেন এটা করছি ভাই? আজকে সাধারণ মানুষ ভালো, সুতরাং সাধারণ দেশ যখন ভালো নয়, সাধারণ মানুষ যখন ভালো, তখন এটা আওয়ামী লীগের উপর বর্তাবে। এটা আওয়ামী লীগকে করতে হবে। এটা আওয়ামী লীগের জন্য এটা ফরজের মতো, তার এই আমল পালন করতে হবে। এটা আমল, আপনি দেশের সেবা, আমরা রাজনীতি করি, এখন একটা রাজনীতি করতে মানে আপনাকে রাজনীতিকে জনগণের সেবার জন্য আপনি আওয়ামী লীগের এটা কাজটা করতেছেন, এই তো আর কি ভাই। সুতরাং আমরা যেন এইটা না হয়। হ্যাঁ, আগামীতে দেখেন, আগামীতে যেটা, এটা আপনার একটা দল দীর্ঘ বছর ক্ষমতায় থাকলে অনেক দুর্নীতিবাজ, অনেক মানুষ এখান থেকে তৈরি হয়ে যায়, স্বাভাবিক এটাই হবে। অনেক মানুষ সুযোগ সুবিধা, এই দেখেন না, এখন খুঁজে পাবেন না নেতা। আপনার এলাকায় আপনি আপনার নেতা খুঁজে পাচ্ছেন না, কিন্তু দল ঘুরে আসুক, দেখেন আপনার এলাকায় নেতার ঠেলায় আপনি চেয়ার পাবেন না। কিন্তু ওই সময় আপনাকে দুর্বল হয়ে সরে গেলে হবে না। আজকে আপনি মাঠে আছেন, ওই সময় আবার ওই নেতারা আসবে, নেতাদের ভয় পেয়ে সরে গেলে হবে না। তাদের পাঞ্জাবি টাইনে সেরার সাহসিকতা রাখতে হবে। যদি না হন আমাকে পাবেন, আমাকে দাদা ভাইকে পাবেন ইনশাল্লাহ। আমি বলছি তো, আমি যদি আল্লাহকে বাঁচাই রাখে আমাকে পাবেন। যে ওই সময় তিনি কি করছে আর এই সময়টা করছে, আপনারা বলবেন তাকে কেমনে ছিঁড়ে ফেলতে হয়, সারা বেড়া করতে, এটা আমার জানা আছে রে ভাই। ওই চিন্তা করবেন না, কারণ আমি জিন্দিগিতে আমি এতটুকু বলতে পারি ভাই, আমি যদি কারো থেকে কোনো সুবিধা না নেই, কারো থেকে যদি এক পয়সা আমি না খাই, এক পয়সা যদি না নেই, তো সে যদি আকাম করে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সুবিধা আছে। আবার যদি আমি এই যে যেমন ধরেন আমি কি বলবো, এই যে আনিসুর রহমান নীরব ভাই কমেন্ট করতে, এই যে SM জামান ভাই তিনি কমেন্ট করতেন, এই কি বলে কি শাহিস্তা মিয়া ভাই, তারা এই যে হৃদয় ভাই, আমি আপনার কথাই বলি ভাই, যদি আমি এই হৃদয় ভাই থেকে যদি আমি 5,000 টাকা খাই, এখন হৃদয় ভাই যদি তার এলাকায় দুর্নীতি করে, তখন কিন্তু আমি তার থেকে টাকা খাইছি, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো, কারণ টাকা খাইছি না, সুবিধা নেই। এখন আমি তার থেকে টাকা খাই নাই, সে দুর্নীতি করছে, আমি তার প্রতিবাদ করতে আমার সমস্যা কি? সুতরাং আমি এতটুকু বলতে পারি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার মানে অর্থের লোভ নাই ভাই। একটা মানুষ সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য অনেক টাকা পয়সা সম্পদ লাগে না, খুব অল্প কিছুতে যথেষ্ট। হৃদয় ভাই আপনার কমেন্ট পড়বো ভাই, কমেন্ট একটু আবার দেন ভাই, উপরে উঠে গেছে। হৃদয় ভাই কমেন্ট একটু আবার দিয়ে, আমি অবশ্যই আপনার কমেন্ট পড়বো ভাই। আমি আপনাকে সবসময় ফলো করি, অসংখ্য ধন্যবাদ নীরব ভাই। 71, হ্যাঁ 71 হাতিয়ার গর্জে আবার উঠতে হবে। 71 হাতিয়ার গর্জে না উঠলে আমরা কোনোভাবেই আগামীতে ইয়া হতে পারবো না। আমরা সবাই মুজিব সেনা, অসংখ্য ধন্যবাদ। আসগর আলী ভাই তিনি লিখেছেন, জি ভাই একদম সঠিক কথা বলছে, অসংখ্য ধন্যবাদ। হৃদয় ভাই আমার কাছে প্রমাণ আছে, শারজিস আলমের একটা মারাত্মক চ্যাটিং আছে, তার মায়ের চিকিৎসার জন্য আমাদের আওয়ামী লীগ, তার মায়ের চিকিৎসা আওয়ামী লীগের নেতার কাছ থেকে টাকা নিয়েছে, তার মাকে বাঁচিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি ওইটা আমার পেজের ইনবক্সে দিয়েন, দরকার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সমস্যা নাই। দীপু দাদার, হ্যাঁ অবশ্যই দীপুর আমরা এর জন্য কঠোর বিচার চাবো। কমেন্ট দেখলে সবার সাথে কানেক্টিং ভালো থাকে, ধন্যবাদ। আমি মোয়াজ্জেম ভাই, আমি কমেন্ট পড়ি, বুঝতে পারছেন, আমি কিন্তু সব কমেন্টের রিপ্লাই দিতে পারি না, প্রচুর কমেন্ট আসে, আপনারা তো নিজেরাই দেখছেন যে একটা ভিডিওতে শত শত হাজার হাজার কমেন্ট যখন আসে তখন, কিন্তু আমি কমেন্ট পড়ি ভাই, এটাই সত্যি কথা। আমি প্রত্যেক কমেন্ট পড়ার আমি চেষ্টা করি, ইনবক্সে আমি মেসেজগুলো দেখি, আমি আপনাদের ইনবক্সের মেসেজগুলো আমি দেখি, কিন্তু সবার মেসেজ যেটা প্রয়োজন মনে হয় আমি সেটা রিপ্লাই দেই। মানে ওই যে কি বলছি আমি, ভাই কেমন আছেন, এখন কেমন আছেন, ভালো আছি, এই যদি ভালো আছি যদি আমি রিপ্লাই দেই তাহলে ভাই আমার একদিন লেগে যাবে, এটাই সত্যি কথা। হ্যাঁ, সিলেটে ভাই আমার সবার উদ্দেশ্যে, সিলেটে যদি আপনাদের কোনো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে গ্রুপে অ্যাড করতে পারেন, কখনো যদি মনে হয় যে আমার একটা কথা সেখানে বললে বা কোনো হেল্প হবে, তাহলে আমি সেখান থেকে আমি অ্যাড হব, এই জন্য ইনবক্সে যোগাযোগ করবেন, অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, আমরা যদি যারা তৃণমূলে রয়েছেন সত্যিকার অর্থে যারা দেশকে বা দেশের মানুষের জন্য ভাই রাজনীতিটা করে যে টাকা পয়সা কামাবেন, অর্থবিত্তবান হবেন, এমন যদি চিন্তা ভাবনা থাকে যে আমি রাজনীতি করবো না টাকা পয়সা কামাবো, ভাই আমি তাদের কাছে 2 হাত জোরে ক্ষমা চাবো, তাহলে রাজনীতিতে আসবেন না প্লিজ। অন্য অনেক কিছু আছে, একটা জিনিস সবসময় যেটা আমি ভিতর থেকে মনে করি ভাই, আমি এতটুকু বলতে পারি, বিশ্বাস করেন ভাই, প্রয়োজন হলে কখনো এক সময় চায়ের দাওয়াত দিব, রাজপথে দেখা হবে ইনশাল্লাহ, আমি বলতেছি একসাথে বসে কথা বলবো। আমি আওয়ামী লীগের 15 বছর 7 মাস, বুঝলেন তো, গোপালগঞ্জের ছেলে, এই পরিচয় দিয়ে আমি ব্যাপক ভালো টাকা ইনকাম করতে পারতাম, বিশ্বাস করেন ভাই। এরপরে এই সার্ভিস, এই 7 জুলাইতে ওদের থেকে যে প্রস্তাবটা আমি যদি গ্রহণ করতাম, আজকে আমার এখানে না, আমার আজকে ওই যে ওরা দেখেন কি বলে, এই যে না আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমার প্রায় 6 বছরের জুনিয়র ছেলেটা, ও তো অনেক জুনিয়র আমার, তো ও আজকে 2,000 কোটি টাকার মালিক, ভাবা যায়। আমি যদি ওদের কাছে, আমার নাহলে 500 কোটি টাকা থাকতো,
আল্লাহ মাফ করুন, এটা হাসি দিয়ে বলতেছি, কিন্তু আল্লাহ আসলে মাফ করুন। বিষয়টা হচ্ছে আপনি এই সমস্ত টাকা, এই দুর্নীতির টাকা দেখেন রাষ্ট্রের মানে আমি যদি আমার বাড়ির পাশ থেকে কারো থেকে যদি 500 টাকা ধার করে নেই, আর সেই টাকাটা যদি আমি মেরে দেই, তাহলে কিন্তু মৃত্যুর আগে আমার কাছে মনে হলো না আমি করিমের থেকে 500 টাকা নিয়েছি, আমি টাকাটা শোধ কিন্তু ওকে কিন্তু আমি শোধ করে দিতে পারবো একজনের থেকে নিয়েছে। কিন্তু রাষ্ট্রের থেকে যদি আপনি 50 টাকা মাইরে খান, ওইটা কিন্তু দেশের 18 কোটি জনগণের টাকা। এখন এই কেয়ামতের ময়দান আল্লাহ যখন বলবে 18 কোটি জনগণের তো টাকা ফেরত দেবেন, কই পাবো? আমি একজনের যদি 5 জনের টাকা মাইরে খেলে 5 জনকে নয় ফোন দিয়ে মনে করিলাম তার থেকে আমি ক্ষমা চাই নিতে পারবো, কিন্তু এই কি বলে এই যদি রাষ্ট্রের 18 কোটি জনগণের টাকা আমি মাইরে খাই, তাহলে তার টাকা আমি কিভাবে নিয়ে নেবো বলেন? তার টাকা আমি কিভাবে আমি করবো? তার টাকা কি আমার কখনো মেরে মানে এই 18 কোটি জনগণের টাকায় রাষ্ট্রের 500 টাকায় খাওয়া মানে কি? এটা কত বড় পাপ! এই পাপে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আমি সবসময় একটা জিনিস চিন্তা করি ভাই, যে আমি যেন আল্লাহ যেন কখনো আমাকে মানে অন্তত পক্ষে এই অবৈধ টাকা যেন আমাকে স্পর্শ করতে না পারে। আমাকে যেন কখনো আমি যখন কারো বিরুদ্ধে অভিযোগ মানে মনে হয় যে তারা এই সত্য কথাটা বলে বা তার বিষয়ে যেটা জেনেছি যা পেয়েছি সেটা বললে তার কোনো ক্ষতি হবে, তার যে ক্ষতিগুলো হবে হোক না সে দলীয়, কিন্তু আমি চিন্তা করি আমি কি অহংকারের বশবর্তী হয়ে এই কাজটা করতেছি কিনা, আমার ভিতরে অহংকার কাজ করছে কি, আমি এই সবসময় চিন্তা করি। দোয়া করবেন যেন কখনো অহংকার, আমি সবসময় চেষ্টা করি ভাই ভালোর সাথে থাকার, আমি সবসময় ভালোর সাথে সত্য কথা সত্য পথে আমি থাকার চেষ্টা করি। অনেক সুন্দর কথা বলেছেন যে কি চন্দন বর্ষাক ভাই যে ওই টাকা খাওয়ার চাই। হ্যাঁ অবশ্যই, না খেয়ে থাকবো ভাই, না খেয়ে থাকলে তো 1 2 3 বেলা না খাই থাকা যায়, মানুষ 7 দিন পর্যন্ত না খেয়ে বাঁচতে পারে, ভাত পানি খেয়ে থাকবো সমস্যা নাই। নাজমুল হোসেন ভাই, দাদা ভাই কমেন্ট, হ্যাঁ অবশ্যই কমেন্ট, আপনি যদি এখানে কোনো কমেন্ট করে থাকেন তাহলে কমেন্ট একটু আবারও করবেন, কমেন্ট উপরে চলে গেছে। এখন আমাদের হচ্ছে আমাদের নিজের মধ্যে মানে যাতে যেমন তৃণমূলের মনোবল নষ্ট হয়ে যেতে পারে বা কাজের প্রতি স্পিড হাওয়া হয়ে যেতে পারে, এই ধরনের কথা আমরা না বলি, কিভাবে সক্রিয় করা যায়, ঐক্যবদ্ধ করা যায়। কারণ ভাই আপনি না শুধু আমরা লীগের রাজনীতির সাথে জড়িত এই কারণে ভালো নাই এটা না, একজন সাধারণ দিনমজুর ভালো নাই দেশের, একজন নারী পথচারী, একজন গার্মেন্টস কর্মী নারী সে ভালো নাই। মাথায় রাখবেন দেশের 6 কোটি মানুষ এখন অতি দারিদ্র নিম্ন সীমায় চলে গেছে। আপনারা যারা এখানে রয়েছেন যুক্ত, আরশ খানের আইডিতে গিয়ে এই রাজাকারের বাচ্চা ও অনেক সময় ধরে আমি দেখতেছি উল্টাপাল্টা কমেন্ট করছে, ওর মা মূলত 71-এর ধর্ষিতা, পাকিস্তানের হানাদার বাহিনী গণধর্ষণ করেছিল ওর মাকে, আর সেই গণধর্ষণের শিকার এই ছেলেটার জন্ম হয়েছে। ও দেখবেন ওর মিক্স চেহারা ওর বাপের সাথে চেহারার মিল নাই। সুতরাং এই সকল রাজাকারের শাবকদের যদি পান, যদি দেখেন, যদি আপনাদের কারো বাড়ির পাশে হয়ে থাকে, আর যাই হোক না কেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা মব সৃষ্টি করেছে ইতিমধ্যে, যারা আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে, যারা স্বাধীনতা 71 মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে, যারা বঙ্গবন্ধুকে হেয় করে কথা বলেছে, এদের অক্সিজেন বন্ধ করে দিবেন, এদের আবু সাহিত্যের কাছে পৌঁছে দিবেন। সেজন্য গেরিলা কায়দায় নেত্রী কিন্তু বারবার বলছে কথা কম কাজ বেশি, গেরিলা কায়দায় আমাদের মোকাবেলা করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। অন্তত পক্ষে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি হাতে নিতে হবে, সেভাবে সেই নীতি অনুযায়ী কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ, অনেক সময় ধরে আপনাদের সাথে যুক্ত আছি, এত সময় যারা আমার সাথে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক কথা বললাম, আমি লাইভ শেষ সময় আমি আপনাদের শুধু এতটুকু বলতে পারি, নেত্রীও নিজে থেকে খুব দৃঢ়ভাবে দৃঢ় চিত্তে তৃণমূলের উদ্দেশ্যে তিনি বলেছেন, আজকের ভিডিওটা আপনারা দেখেছেন, যদি দেখে না থাকেন দেখবেন যে আমি আজকে রাত 10টার দিকে যে ভিডিওটা ছাড়া হয়েছে সেখানে বলে দিয়েছি যে তৃণমূলের উদ্দেশ্যে নেত্রীর স্পষ্ট বাণী তিনি দিয়েছেন। হ্যাঁ, হৃদয় ভাই খুব সুন্দর কথা বলতে, হাদি বানিয়ে দিতে হবে সোজা, এরা হাদি আবু সাইদের কাছে পৌঁছে দিতে হবে রাজাকারদের। এদেরকে যদি আপনি মানে একটু পানিশমেন্ট দিয়ে ছেড়ে দেন, তাহলে এরা আবার হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে আবারও আপনার বিরুদ্ধে ঢিল মারবে। সুতরাং যে রাজাকারের বাচ্চাদের একবার হাতের কাছে পাবেন, একবার ধরতে পারবেন, শুইতে পারবেন, তার চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দিতে পারবেন, পরে যেন আবার ওর জন্য আপনাকে দাবড়াতেন, ওরকে যেন আপনাকে মানে খুঁজে বের করা বা ওর জন্য আবারও আপনাকে উৎপেতে থাকা, এগুলো করতে না হয়, মানে একবার ওইখানেই করে দিবেন আর কি, এটাই হবে বুদ্ধিমানের কাজ আর কি, এটা তো বুঝেনি।
অনেক বিষয় আছে, আপনাদেরকে নেত্রী নিজেও বলেন যে কথা কম কাজ বেশি, এটা আমি আপনাদের বারবার বলি। মেঘবালিকা অসংখ্য ধন্যবাদ রয়েছেন, দূর প্রবাস ভাই অসংখ্য ধন্যবাদ এত সময় যারা লাইভটিতে যুক্ত রয়েছেন। আমি এই বিদায় নেব আপনাদের কাছ থেকে, যদি দ্রুতভাবে করো মানে হয়েছে কি আপনাদের ওই যে কেমন আছেন ভাই, কি খবর, এই ধরনের মেসেজ না দিয়ে সবচেয়ে বেশি দিবেন হচ্ছে মানে কাজের কোনো কথা, জরুরি কোনো বার্তা, যে ভাই এখানে এই জিনিসটা দরকার বা এখানে আমি অমুক বলছি, মানে সেখানে আমি একটা কথা বললে আপনার উপকার হেল্প করতে হলে আমার জন্য ভালো হয়। বুঝতে পারছেন, আমি খুব প্রচন্ড রকমের একটু ব্যস্ত থাকি এই মুহূর্তে। আমি একটু চেষ্টা করি যেভাবে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী পাকিস্তানের বীর্যগুলো, যারা ওদের সংখ্যাটা নেহাত কম না, অনেক সংখ্যা, প্রজন্ম থেকে প্রজন্ম বাড়ছে, বিহারির সংখ্যা বাচ্চাদের বাড়ছে, সুতরাং আমাদেরও সেই প্রস্তুতিটি নেওয়া, এই ওদের সংখ্যা অনেক, আর এই অনেক সংখ্যাগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি সেজন্য ওদের দুর্বল না মনে করে আমরা ওদেরকে যথেষ্ট অনেক সংখ্যা বেশি শক্তিশালী এটা মনে করি আমাদের মাঠে নামতে হবে। আর এই মুহূর্ত থেকে গেরিলা কায়দায় যে কোনোভাবেই হোক না কেন এদের সংখ্যা ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে, এবং আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব সক্রিয় থেকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যার যার জায়গা থেকে স্ব জায়গা থেকে অন্তত পক্ষে দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের অবস্থানে স্পষ্ট রেখে আমাদের এদের বিরুদ্ধে মানে 9 মাসের যুদ্ধটা 9 মাস সে ঠিক আছে, এর আগে কিন্তু অনেক ট্রেনিং ছিল, এর আগে অনেক কার্যক্রম ছিল, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের অনেক আন্দোলন ছিল, সেই আন্দোলনগুলো এখন চলতেছে। আশা করি অদূর ভবিষ্যতে নেত্রীর একটা চূড়ান্ত ডাকের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র থেকে আমরা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে একটি গণজোয়ার সৃষ্টি করে, সেই গণজোয়ারের মাধ্যমে এই দেশ থেকে সমস্ত স্বাধীনতা বিরোধীদের উৎখাত করতে পারবো। এর মধ্যে আপনারা স্ব জায়গা দিয়ে চিহ্নিত করবেন, যাতে যেমন আমরা ওই প্রথম 10-12 দিনের মধ্যেই এদের চ্যাপ্টার আমরা ক্লোজ করে দিতে পারি এবং শান্তিতে বসবাস করি। এরপরে দেশে যখন এই রাজাকারের শাবক মুক্ত হবে, রাজাকার মুক্ত হবে, হায়না মুক্ত হবে, এরপরে জনগণ নির্বাচনের মাধ্যমে যে তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে তিনি ক্ষমতায় আসবেন। আমরা এই মুহূর্ত থেকে ক্ষমতার জন্য না, আওয়ামী লীগ এই মুহূর্ত থেকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য দেশের রাজাকার আলবদর আল-শামসের বিরুদ্ধে, অর্থাৎ 54 বছর আগে পরাজিত সেই সকল সৈনিকদের বিরুদ্ধে আমাদের এখন যুদ্ধ। তাদের হাত থেকে সর্বপ্রথম আমাদের দেশকে বাঁচাতে হবে। এরপরে জনগণ যাকে চিন্তা করে ভালো মনে করবে তাকে তারা নির্বাচিত করে তাদের নেতা বানাবে বা তারা পরবর্তী দেশ সামলাবে। কিন্তু এর আগে আমাদের এই যুদ্ধ করে এই স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, এই পাকিস্তানি বাহিনীর রেখে যাওয়া বীর্যে জন্ম নেওয়া এই সকল কুলাঙ্গারদের অবশ্যই আমাদের তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আল্লাহ সবকে সঠিক বুঝদান করুন। ও আখিরে জামানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।